বাংলাদেশের রাজনীতি স্বাধীনতা পরবর্তী সময়ে আজ একটি উত্তাল সময় পার করছে। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন এই জাতির তরুণ এবং যুবকেরা একই সাথে দেশপ্রেমিক সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অতন্ত্র প্রহরীর মতো তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। তারপরও আছে মত ও দ্বিমতের খেলা। পাবলিক অপিনিয়নের এই উত্তাল জোয়ারে সত্য বিনষ্ট হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, এই বিষয়টি আজকে খুবই আলোচনার বিষয়। সেই আলোচনা এখন খুব বেশি প্রবল। এই বাস্তবতায় আমাদের আজকের এই সমসাময়িক সময় বিষয় নিয়ে আজকের আয়োজন সেনাপ্রধানের ভাষণ ও ভবিষ্যতের বাংলাদেশ। বিয়ন্ড দ্য ডেল্টার আজকের আয়োজনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এবং আজকের এই আলোচনায় এগিয়ে নিতে আমার সাথে দুজন সম্মানিত অতিথি আছেন। আমাদের সাথে আছেন মুফতি শামসুল আলম, যুগ্ম মহাসচিব, ইসলামী ঐক্যজোট। আমাদের সাথে আরও আছেন মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, অবসরপ্রাপ্ত, উনি একজন প্রখ্যাত সিকিউরিটি অ্যান্ড পলিসি অ্যানালিস্ট। তো আজকের এই প্রোগ্রামে আপনাদের দুজনকে স্বাগত। আশা করি আজকের বিষয়ের সম্বন্ধে আমরা একটা সুন্দর আলোচনা করে আমরা একটা দর্শককে একটা জিনিস উপহার দিতে পারবো। তো সেই আলোচনার প্রেক্ষাপটে আমি প্রথমেই মুফতি শামসুল আলম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, একজন রাজনৈতিক নেতা হিসেবে আমাদের বর্তমান সেনাবাহিনীর মাননীয় সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছেন, যে ভাষণটি দিয়েছেন, সেটিকে আপনি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কিভাবে মূল্যায়ন করেন? আলহামদুলিল্লাহ, এখানে মূলত যে সেনাপ্রধানের ভাষণ নিয়ে সর্বত্র একটা আলোচনা পর্যালোচনা হচ্ছে বাংলাদেশে। রাজনৈতিক দল থেকে শুরু করে অরাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি এবং বাংলাদেশের সর্বস্তরে সেনাপ্রধানের বক্তব্যটা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। আমাদের সেনাপ্রধান সাহেব যে বক্তব্য দিয়েছেন, উনি বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা করেছেন। এর মধ্যে যে বিষয়টা সর্বত্র আলোচনা হচ্ছে যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে এই বিষয়টা নিয়ে সর্বত্র আলোচনা। উনি বক্তব্যটা দিয়েছে সেনানিবাসে ওনার জেনারেলদের সামনে, ওনার জেনারেলদেরকে বা ওনার অধস্তন যারা কর্মকর্তা আছেন তাদেরকে দিয়েছে। এটা সেনাবাহিনীর পক্ষ থেকে এটা প্রচারণা করা হয়নি। এমনকি আমরা আইএসপিআর এ এমন কোনো বক্তব্য পাই নাই। জি। তো মূলত এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে উনি বক্তব্যটা দেওয়াটা ওনার সমীচীন হয়েছে কিনা। প্রথমত এটা আমি বলতে চাই যে মূলত উনি এই দেশের স্থিতিশীলতা, দেশের শৃঙ্খলা এবং দেশের বিশৃঙ্খলা দেখি আসলে তিনি একটা নির্বাচনের জন্য উনিও চাচ্ছে আর কি। উনি যে বক্তব্যটা দিয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, এর একটা ব্যাখ্যাও দিয়েছে। এই জন্য যে ভবিষ্যৎ বাংলাদেশের পথ নির্ধারণের জন্য, দেশের উন্নতি অগ্রগতি, দেশের আইন শৃঙ্খলার উন্নতি অগ্রগতির জন্য একটি নির্বাচিত সরকার ব্যতীত এটা অসম্ভব। আপনাকে ধন্যবাদ। আমি মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনার কাছে যেটা জানতে চাই, আমাদের মাননীয় সেনাপ্রধানের ভাষণটি ছিল মূলত সেনা সদস্যদের উদ্দেশ্য করে একটা বক্তব্য, এবং আপনি স্পষ্টতই জানেন যে ওনার বক্তব্যটি সেনানিবাসে হয়েছে এবং ওনার সামনে সেনানিবাসের জুনিয়র এবং সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো সেই প্রেক্ষাপটে যদি আমি বলি, মানে সেনা সদস্যরা ওনার এই বক্তব্য থেকে কি ধরনের দিক নির্দেশনা পেল? আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার উপস্থাপক এবং সহ আলোচক, আপনাদেরকে মোবারকবাদ। এবং এটা এমন একটা বিষয় যেটা এই মুহূর্তে আলোচিত হচ্ছে, কিন্তু এটা বর্তমান সময় না হলে তো অন্য সময় এইভাবে আলোচিত হতো না। জি, আমরা প্রেক্ষাপট জানি যে জুলাই 24-এর গণঅভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, যেভাবেই এটাকে ব্যাখ্যা করেন না কেন, যে নামেই ডাকেন না কেন, তারপরে একটা অস্থির সময়ের মধ্যে আমরা পার করছি। তো অস্থির সময়ের মধ্যে এই কথাটা একটু বিভিন্নভাবে লোকজন ব্যাখ্যা করছে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু বুঝেছি সেগুলো কথা, ওনার আইএসপিআর থেকে কোনো এটার ব্যাপারে কিছু বলা হয়েছে বলে আমি জানি না। তবে এটা সেনাবাহিনী প্রধান কি বলেছেন সেটা
পয়েন্ট আকারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশ ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। জি। এখন আমি আপনাকে ধন্যবাদ জানাই যে বর্তমান সময়ে হলে যে এটা বেশি আলোচিত হতো না, কারণ এটা রুটিন কাজ। সেনাবাহিনী প্রধান মাঝে মধ্যেই নিয়মিত বিরতিতে অফিসারদের সাথে অ্যাড্রেস করেন বিভিন্ন বিষয়ে, উনি নিজে শোনেন এবং ওনার কিছু বলার থাকলে এটা বলেন। তবে বাইরে হয়েছে কি, যেহেতু অস্থির সময়, সেই জন্যে তার কথাগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে তারা সাবটেক্সট খোঁজার চেষ্টা করছে। সঠিক। এখন এখানে কতগুলো বিষয় আছে। একটা হচ্ছে নির্বাচনের ব্যাপারে। উনি এর আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে উনি আশা করেন যে 18 মাসের মধ্যে মোটামুটি একটা হয়তো নির্বাচন হতে পারে এবং সেক্ষেত্রে সেনাবাহিনী ফেরত যেতে পারে। জি। এখন নির্বাচন দ্রুত চাওয়ার পিছনে রাজনৈতিক দলগুলোর একটা স্বার্থ আছে। এখন এই কথাটাই উনি বলছেন। এখন লোকজন প্রশ্ন করছে যে উনি তো প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা এবং এমনও বলছে যে ওনার অবস্থান প্রোটোকলে ওরা আমাদের রাইট। সো সেনা ওনার উপরে ক্যাবিনেট সচিব আছেন বা অন্যান্য সচিবগুলো তো নির্বাচনের ব্যাপারে বলছেন না, তো উনি কেন বলছেন? এখানে যদি আমি মাঝখানে যদি একটা জিনিস একটু অ্যাড করি, আপনি যদি 5ই আগস্টের দিন খেয়াল করেন, আপনি 5ই আগস্টের দিন ঢাকায় সমস্ত মানুষ, আপামর জনসাধারণ যদি আমি বলি, সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং কোনো বিন্দু খুঁজে পাচ্ছিল না এদেশের জনগণ কোথায় যাবে, কে সিদ্ধান্ত দিবে। আমার মনে পড়ে তখন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা এসে উপস্থিত হন আমাদের জাহাঙ্গীর গেটে। আলটিমেটলি পরিস্থিতি বিবেচনায় মানুষের আস্থার জায়গাটা কিন্তু ঠিক ওই সময় সেনাবাহিনী ছিল। আমি যদি এই সময় বলি যে ওই সময় সেনাবাহিনী এই কাজগুলো কোন আইনে করলো, আপনার মনে পড়ে কিনা? 5ই আগস্ট। রাইট। আমি একটু আপনার এটার সাথে আমি সম্পূরক কিছু তথ্য দিই। জি জি। প্রথমত হচ্ছে যে সেনাবাহিনী তার আগে থেকে ডিপ্লয়েড ছিল। জি। এবং সেনাবাহিনীর ম্যান্ডেট ছিল তখন যে ইন এইড অফ সিভিল পাওয়ার, যেটা আমাদের আইনে আছে। জি। তো ইন অফ সিভিল পাওয়ারে এখন ওই মানে তখন পরিস্থিতিটা এত দ্রুত বদলাচ্ছিল, তখন কোন জায়গা থেকে কে কি করবে এটা খুব বলা মুশকিল ছিল এবং নির্ধারণ করাও মুশকিল ছিল। আপনারা জানেন যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট রাত পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার ছিল না, ছিল একমাত্র প্রেসিডেন্ট। জি। আর হচ্ছে বাকি পুলিশ তো বেশিরভাগ পুলিশই তাদের অবস্থান অর্থাৎ তাদের ডিউটির কর্তব্যের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। জি। আপনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছিল। তো ওই সময় সেনাবাহিনী একটা যেহেতু অর্গানাইজড ফোর্স এবং ওদের কমান্ড যেহেতু চেন অফ কমান্ড অক্ষত ছিল, সেই জন্য তাদের পক্ষে এই করাটা সহজ ছিল। কারণ ঘটনা যখন ঘটছে তারা কিন্তু তাদের ডিপ্লয়মেন্ট হয়েছে এবং ডিপ্লয়মেন্টের মধ্যে এই যে এত পরিবর্তন হয়েছে সেটা হয়তো সেনাবাহিনী প্রধানও আশা করতে পারে না যে এরকম একটা হয়েছে। তারপর হচ্ছে যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা, তা তো বিভিন্ন জায়গায় ছড়াই ছিল, কেউ হাইডিং এ ছিল, কেউ লুকাই ছিল। সুতরাং কাউকে পাওয়া যাচ্ছিল না কিছু একটা করার জন্য। পরে তো সেনাবাহিনী প্রধান ডাকলেন আপনার সেনানিবাসে, বিভিন্ন রাজনৈতিক বৃন্দের তাদের সাথে কথা বললেন। তো সেটা একটা এই ট্রানজিশনটা কঠিন হলেও এটা আল্লাহর অশেষ রহমতে এটা অনেক সহজ হয়েছিল। আপনাকে ধন্যবাদ মুফতি শামসুল আলম। আপনাকে সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে উনি যে নির্বাচনের কথাটা বললেন, অনেক রাজনৈতিক দল বলছে যে ওনার এই রাজনৈতিক বক্তব্য অথবা নির্বাচন চাওয়ার বক্তব্যটা যদি এই ধরনের কোনো বক্তব্য তিনি দিয়ে থাকেন, কারণ আমরা এখন পর্যন্ত শিওর না আইএসপিআর এর মাধ্যমে যে উনি বক্তব্য দিয়েছেন কিনা, বাট আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা পেয়েছি সেই প্রেক্ষাপটে আমরা আলোচনাটা করছি। উনি যদি বলে থাকেন নির্বাচনের কথা, তাহলে রাজনৈতিক দলগুলো ওনার এই বক্তব্যটাকে কিছু কিছু রাজনৈতিক দল অযাচিত মনে করছে। এটার কারণটা কি? সেনাপ্রধানের এই বক্তব্যকে কিছু কিছু রাজনৈতিক দল কেউ মনে করছে যে এই বক্তব্যটা উনি দিতে পারেন না। উনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্বে আছে, জি হ্যাঁ, উনি সেনাপ্রধান, উনি বক্তব্যটা দিয়েছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনীরাও মাঠে আছে, এই পর্যন্ত সেনাবাহিনীরাও মাঠে আছে,
তাদের রুটিনওয়ারি অনেক কাজ আছে, হ্যাঁ, তাদের ছুটি ছাটার বিষয় আছে, তারপরে তাদের ট্রেনিং এর বিষয় আছে। এখন তো তারা রাষ্ট্রের কাজেই তারা নিয়োজিত আছে। সেই জন্য বিভিন্ন কারণে উনি ওনার এটা একটা মতামত তিনি ব্যক্ত করেছেন। এইটাও আইএসপিআর এর মাধ্যমে আমরা জানতে পারি নাই যে বক্তব্যটা আদৌ উনি দিছে কিনা। হয়তো ওনার জেনারেলদের মধ্যে কেউ বা ওনার কোনো কর্মকর্তা কেউ প্রশ্ন করেছেন যে স্যার নির্বাচনটা কবে হবে, হ্যাঁ, দেশের এই অস্থিতিশীল কবে যাবে। যেহেতু দেশ রক্ষার কাজে ওরা নিয়োজিত আছে, ওরা চায় নাই যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল সৃষ্টি হোক। সেজন্য উনি ওনার ব্যক্তিগত মতামত উনি বলছে। আমি মানে মেজর আশরাফুজ্জামান আপনার কাছে জানতে চাই, আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা যারা করে, তাহলে সেনাবাহিনীকে বিতর্ক করে লাভ বা ক্ষতির পাল্লাটা কার দিকে ভারী হয়? আপনাকে ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটা আমরা যারা বাইরের লোক, বিভিন্ন পর্যায়ের লোক আলোচনা করে তারা চিন্তা করে না। সেনাবাহিনীর হচ্ছে কিছুটা বোবা টাইপের, আপনি তারে গোতা মারেন সে কিন্তু কথা বলতে পারে না বা বলে না। তো ঘটনা হচ্ছে কি যে সময়ের প্রেক্ষাপটে ওনার কথাটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সেনাবাহিনী প্রধানের বক্তব্যটা যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, যদি আপনার কাছে ভুলও মনে হয় বা মনে করেন ওটা করণীয় হয়নি, তো সেটা মনে করতে হবে যে এটা উনি আমাদেরই লোক, আমাদেরই সেনাবাহিনী প্রধান। ঠিক একইভাবে সরকারও, আমার মনে হয় যে সরকার এর ব্যাপারে তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ্যে বলে। আমরা যেমন আজকে আইএসপিআর এর যে সংবাদ সম্মেলন, সেখানে আইএসপিআর খুব মানে ক্লিয়ারলি এটা উপস্থাপন করেছে যে সরকারের সাথে সেনাবাহিনীর কোনো দ্বন্দ্ব নেই। জি, আপনাকে ধন্যবাদ। আমি মুফতি শামসুল আলম, আপনার কাছে একটা প্রশ্ন, যে সেনাপ্রধানের ভাষণে উনি মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা প্রভৃতি বিষয় উঠে এসেছে, আমরা যতটুকু শুনেছি। তিনি বলেছেন যে এই ধরনের বড় বড় সিদ্ধান্ত যেটা রাষ্ট্রের সাথে যুক্ত, সেই সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের নেওয়া উচিত। এই ব্যাপারে আপনার মত কি? আমি প্রথমে বলেছি যে সেনাপ্রধান অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছিলেন। এর মধ্যে আপনি আমাকে যেটা প্রশ্ন করেছেন যে আমাদের চিটাগাং বন্দর, তারপরে হচ্ছে মানবিক করিডোর, রাখাইন রাজ্যের মানবিক করিডোর, এই সমস্ত বিষয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যের সাথে এবং এটার সাথে আপনাদের যে ইসলামিক সমভাবাপন্ন যে দলগুলো আছে তাদের, ওনার বক্তব্যের সাথে আমাদের ইসলামিক সমমনা দল, বিশেষ করে আমার ইসলামী ঐক্যজোট, আমরা মনে করি যে ওনার বক্তব্যের সাথে আমরা সম্পূর্ণ একমত। জি, কারণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হবে, এটা আমরা চাই না। আমি মেজর আশরাফুজ্জামান আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, যে সেনাপ্রধানের যে ভাষণটা হয়েছে সেখানে আরও কিছু বিষয় উঠে এসেছে, যেমন ধরেন বর্তমান বাংলাদেশে আমরা দেখছি মব জাস্টিস, আমরা আরও যেটা দেখছি যে আইন শৃঙ্খলার চরম অবনতি, তারপর ধরেন সংস্কার কাজ যেগুলোর কথা আমরা বলছি, 5ই আগস্টের পরে যে সরকার সংস্কার কাজের কথা বলছে সেখানে একটা ধীরগতি আমরা লক্ষ্য করছি। সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী সামনে কি ধরনের ভূমিকা রাখতে পারে? আপনাকে ধন্যবাদ। আমি বড় ভাই যে কথা বললেন, আপনি যে শোনেন, আমি যদি বিশেষ করে যে মানবিক করিডোর বন্দর, প্রথমত হচ্ছে একটা প্রস্তাব হয়েছে, কিন্তু প্রস্তাব বাস্তবায়ন কিভাবে হবে সে ব্যাপারে কোনো আপনার বলা হয়নি। তো সুতরাং যেটা এখনো মানে বিবেচনাধীন সেটা নিয়ে আমাদের কারণে কি মতামত ওইভাবে দেওয়া উচিত। এবার আপনি আমাকে শুধু সেনাবাহিনীর যে কথাটা বলছিলেন যে সেনাবাহিনী সরকারি দায়িত্ব পালন করছে, এবং আমার মনে হয় না যে সেনাবাহিনী এই কথা নিয়ে যে ধরনের বিভিন্ন আলোচনা হচ্ছে, সেনাবাহিনী তার কর্তব্য সঠিকভাবে পালন করবে। এবং সরকারও, এই যে আজকে আইএসপিআর বলছে সরকারের সাথে সেনাবাহিনীর এটা হতে পারে কোনো দ্বন্দ্ব নেই। হ্যাঁ, তো কতগুলো কথা আজকে দরবারে তো এটা এক্সক্লুসিভ ফর দ্য মিলিটারি, তো ওর ভিতরে তো অনেক কথা হয়তো একটু ক্যাজুয়ালি হয়ে যেতে পারে। তা আমি শুনি নাই, সুতরাং আমি বলতে পারবো না। বা যে অন পেপার যেটা আছে সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে, এটা উনি ভালোই বলেছেন যে এটা না আসলে ভালো হতো, বা ওই অংশটুকু না হলে ভালো হতো। তো আমাদের দেশ আমাদেরকে আগায় নিতে হবে। তবে দেশ আমাদের, এটা যদি আমরা সবাই সমস্যারে বলতে পারতাম খুব ভালো হতো। আমরা খুব বেশি কথা বলার লোক,
সব কিছুতে মতামত সব কিছু দেওয়া যায় না। ইভেন কি আপনি জানলেও একটু চুপ থাকাটাও একটা সৌন্দর্য। আমরা সব কিছুতে কথা বলি এবং অনেক সমস্যার সূত্র কিন্তু এই বেশি কথা বলার থেকে। জি ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা থেকে খুব সংক্ষেপে যদি বলেন যে মানে বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি, সেনাবাহিনী, যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, খুব সংক্ষেপে যদি বলতেন যে আমাদের তাহলে ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি হওয়া উচিত? যেহেতু সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আমাদের এখানে আলোচনাটা শুরু হয়েছে, মানে প্রথমত আমরা এই দেশের প্রতিটা নাগরিকের উচিত, আমি মনে করি আমাদের দেশের সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য না করা এবং মন্তব্য না শোনা। আমার দেশের সেনাবাহিনীরা আমার গর্ব। আমার দেশের সেনাবাহিনী দেশের জন্যে এবং রাষ্ট্রের জন্যে, দেশের জনগণের জন্যে তারা সব সময় সচেতন আছে। জি। এবং আমার দেশের সেনাবাহিনী দেশের বাইরে যারা কাজ করতেছে বিভিন্ন জায়গায় জাতিসংঘের মিশনে অত্যন্ত সুনাম কুড়িয়েছে। সেই জন্য আমার দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্যে এবং জনগণ থেকে দূর রাখার জন্যে একটা চক্র কাজ করতেছে। জি। সেই জন্য আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে যে আমার দেশের সেনাবাহিনীকে যেন কেউ বিতর্কিত না করতে পারে। অসংখ্য ধন্যবাদ। মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, খুব সংক্ষেপে আপনি এইভাবে ব্র্যাকেট বন্দি করে দিলে আমার জন্য একটু বলতে অসুবিধা। জি। তবে আমি বলি, এই কথাটা বলা হয়নি, আমি মনে করলাম বড় ভাই বলবেন। বিষয়টা আমাদের সেনাবাহিনীর প্রধান আমাদের, কিন্তু সেনাবাহিনী প্রধানের বক্তব্যটা কিভাবে ভারতীয় মিডিয়ায় আসছে জানেন? ভাবটা এমন যেন সেনাবাহিনী প্রধান বোধহয় অলরেডি দেশের দায়িত্বই নিয়ে ফেলেছে, অথচ এরকম কিছুই উনি করেননি এবং ওনার কোনো আলামত নেই উনি বলছেন যে আমি দেশের দায়িত্ব নেব, এ ধরনের কোনো কিছু ক্যাজুয়ালও বলেননি। জি। এবং আমাদের প্রতিবেশী দেশ স্থিতিশীল বাংলাদেশ তারা আসলে দেখতে চায় না। কাজে আমাদের নিজেদের মধ্যে আমাদের কেওয়াস, কনফিউশন এগুলো দূর করতে হবে। কাজে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, কথা যেন দেশের স্বার্থটা কিভাবে ভালো মানে সুরক্ষিত হয় সেটা আমাদের চিন্তা করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে প্রেক্ষাপট আলোচনা করলাম এবং সেই প্রেক্ষাপটে আজকের দুজন অতিথি স্বতঃস্ফূর্তভাবে যে আলোচনায় অংশ নিলেন এবং আমাদেরকে যে পরামর্শ দিলেন, সেগুলো আমাদের সামনের দিনে খুবই প্রয়োজনীয় এবং আমাদের সামনের রাজনৈতিক চিন্তা এবং রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিয়ন্ড দ্য ডেল্টার আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ।